এই পর্যন্ত আলোচনা হয়েছে, তাই তো? এই যে কোনো ফাংশন যদি নির্দিষ্ট শর্ত মানে, গতকাল সংজ্ঞা লিখে দিয়েছি, সেই ফাংশনকে এরকম একটা অসীম ধারায় প্রকাশ করা যায়। এই অসীম ধারার নাম হচ্ছে ফুরিয়ার ধারা। কোন ব্যবধিতে -π থেকে, সেইটাই এখানে কিন্তু সব জায়গায় সেই প্রতিফলন হয়েছে, -π থেকে +π এর বিষয়। আর a0 an bn এই যে সহগগুলো, এই সূত্র হলো এই, একটা নিচে লিখে রাখো, a0 an bn কে ফুরিয়ার সহগ বলা হয়, ফুরিয়ার সহগ বলা হয়। যেহেতু ফুরিয়ার দ্বারাই ব্যবহার হচ্ছে, এই জন্য এই সহগের নাম হলো ফুরিয়ার সহগ, a0 an bn। তাহলে আমরা ফাংশন, এবার ফাংশন দিয়ে দিই। ফাংশনটা হলো x + x²। এই ফাংশনে কিন্তু এই অংশ বিজোড় ফাংশন, আর এই অংশ কিন্তু জোড় ফাংশন। খেয়াল করো, এই কনসেপ্ট আমরা তখন ব্যবহার করো যখন আমরা ইন্টিগ্রেশন করো, তাই না? দুইটা টার্ম দিয়ে ধরি তো, শুধু এইটুকু কি ফাংশন? বিজোড় ফাংশন। আর এইটুকু কিন্তু জোড় ফাংশন। আর এই প্রশ্নের ভিতরে ফুরিয়ার ধারার কোনো কথা উল্লেখ নাই। আসলে এই যে এই শব্দটুকুই হলো ফুরিয়ার ধারার প্রতিশব্দ। কারণ ফুরিয়ার ধারার ভিতরে সাইন আর কোসাইন দুইটা বিষয় থাকে। এই জন্য প্রশ্নে বলছে কিন্তু সাইন ও কোসাইন দ্বারাই বিস্তার করা। তো সাইন আর কোসাইন দ্বারাই বিস্তার করা মানে এইটাই ফুরিয়ার ধারায় বিস্তার করা। এইটাই ফুরিয়ার ধারার বিকল্প কথা হলো সাইন ও কোসাইন ধারা। তাহলে এই প্রশ্ন বই খুব দেখবা যে ফুরিয়ারের কথা নাই, কিন্তু কাজ করতে হবে কি দিয়ে? ফুরিয়ার দিয়ে। কারণ ফুরিয়ারই হলো সাইন কোসাইনের সমন্বয় তৈরি। তাহলে এইটুকু হলো আমরা যে সংজ্ঞা লিখেছি। আর ওই ফলাফল ব্যবহার করে এই দুইটা ধারা প্রমাণ করতে হবে যে এই ধারাটার যোগফল, অসীম পর্যন্ত যোগফল কত?
বাই স্কোয়ার বাই 6। এর এই ধারা দুটো দেখছো কোথাও? মনে করে দেখো তো, কোথায় দেখছো? ফোরটার্ন প্রোগ্রামে ছিল যে এই ধারার যোগফল ফোরটার্ন প্রোগ্রাম মাধ্যমে নির্ণয় করা আছে। এটা ফোরটার্ন বই 5 বছর থাকবে। তাহলে এই ধারাটা যখন সব টার্ম যোগ, একটু যোগফল বেশি পাই স্কোয়ার 6, আর যখন একটা যোগ আর একটা বিয়োগ আছে যোগফল একটু কম পাই স্কোয়ার বাই 12। তো আগে এই প্রথম অংশ প্রমাণ করে, সেইখান থেকে কিন্তু এই রেজাল্ট নিয়ে আসতে হবে। তাই এইটুকু সকল প্রশ্নের শুরু এটুকু লিখে নিতেই হবে। এইটুকু হলো ফুরিয়ার ধারার সংজ্ঞা। পেন্সিল লেখানি তখন নিষেধাজ্ঞা দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। কি জন্য? পেন্সিল লিখলে বলে তো ধরা খাটতে হবে ওরা। হ্যাঁ, কি দিছে? মানে পেন্সিল লিখলে এখন 1 বছর নিষেধাজ্ঞা, নকল করলে 4 বছর। আর আমরা তো সব বেঞ্চ বলি। বেঞ্চে 1 বছর, নকল ধরলে 4 বছর নিষিদ্ধ। এইবার বুঝো ন্যাশনাল ইউনিভার্সিটির। এটুকু লিখলে কিছু 1-2 দিতে পারে, স্যার খুশি হই আর কি। আর না দিলে কিছু করার নাই। পাওয়া যায় না, তারপর 1-2 খুশি দেয় শিক্ষক। তবে একটা বিষয় বুঝো, এইটুকু যে খাতায় লিখবে যে এইটুকু পারবে আর পারবে না, সে কোনো প্রশ্নই ঠিক মতো পারবে না, পাস করবে না। তাহলে 1-2 ছাড়া দিলেও কি আর না দিলেও কি? তা ওই 1-2 করে সব প্রশ্ন দিলে 8-10 হবে সব মিলে, বা 12-13 হইলো, তাতে লাভ কি? আমার কথা বোঝা গেছে? এইটুকু যে খাতায় লিখে আসবে আর পারবে না, সে কোনো প্রশ্নই ঠিক মতো পারবে না নিজের যোগ্যতায়, যদি নকল টকল করা যায় এছাড়া অন্য কোনো ব্যাপার। আচ্ছা, এখন আমাদের এফএক্স দেওয়া আছে, আমরা এই 3টা ভ্যালু বের করে কোথায় বসাবো? 1 নম্বরে বসাবো, আমাদের প্রথম অংশের উত্তর হয়ে যাবে।
যা আগে পড়াইছিলাম যদি থেকে থাকো, যদি বুঝে থাকো, তাহলে ইন্টিগ্রেশনে আমি কিন্তু জোর ফাংশন বিজোর ফাংশনের সব ধর্ম ব্যবহার করেছি। এইটুকু জোর ফাংশন, এইটুকু বিজোর ফাংশন, রেজাল্ট 0 হয়েছে, এই মাইনাস পাই আছে উপরে, প্লাস পাই আছে। আর এখানে এটা জোর ফাংশনের কারণে সীমা অর্ধেক হয়ে 2 হয়েছে। তাহলে আমাদের এর মান বের হয়ে গেছে সহজেই, কারণ এর মান বের করা সহজ, কারণ ডাইরেক্ট কাকে এফএক্সকে ইন্টিগ্রেশন করা হয়, কাকে এফএক্সকে ইন্টিগ্রেশন করা হয়। কিন্তু কষ্ট হলো এ এন আর বি এন এর মান বের করা, কারণ ওর সাথে সাইন কস গুণ আকারে থাকে। আচ্ছা, ওঠানো হলে একটু খেয়াল করো যে আমাদের এখানে এক্স কজ এন এক্স আছে আর এক্স স্কোয়ার কজ এন এক্স আছে। এক্স হলো বিজোড় ফাংশন, কজ হলো জোড় ফাংশন। না আগে পড়াইছিল না, উদাহরণ দিয়েছিলাম জোড় ফাংশনের ভিতরে কজ ছিল, কারণ কজ অফ মাইনাস থিটা এগুলো কজ থিটা হয়, কারণ কজের মাইনাস ভিতরে থাকলে চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয়। এখন একটা জোড় ফাংশন আর একটা বিজোড় ফাংশন যদি একত্রে থাকে তাহলে ঘটনাটা কী হবে? জোড় আর বিজোড়ের গুণফল সবসময় বিজোড় ফাংশন, কারণ এইটা তো মাইনাসটা থেকে যাবে, ওটাই প্লাস আছে। তাহলে এখন 4টা বিষয় বলবো, সেই 4টা বিষয় একটু সাইডে নোট রাখতে পারো বা মনে রাখতে পারলে তো অসুবিধা নাই। জোড় ফাংশন আর বিজোড় ফাংশনের গুণফল সর্বদা বিজোড় ফাংশন। জোড় ফাংশন ও বিজোড় ফাংশনের গুণফল সর্বদা কি ফাংশন? বিজোড় ফাংশন। নাম্বার 2, দুটি বিজোড় ফাংশনের গুণফল সর্বদা জোড় ফাংশন, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা গণিতে পড়েছি নাকি? দুইটা যদি বিজোড় ফাংশন হয়, কারণ দুইজনের ভিতরে মাইনাস বের হয়ে আবার মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে দুটি বিজোড় ফাংশনের গুণফল সর্বদা
জোড় ফাংশন। তো দুটি জোড় ফাংশনের গুণফল কি হতে পারে? দুটি জোড় ফাংশনের গুণফল সর্বদা জোড় ফাংশন। এই তিনটা কনসেপ্ট আমাদের এই ব্যবহার করতে হবে খুব ঘন ঘন। জোড় আর বিজোড় যদি গুণ আকারে আসে তাহলে এইভাবে সিদ্ধান্ত হবে। একটা ক্ষেত্রে শুধু বিজোড়, কখন? জোড় আর বিজোড়, এই ক্ষেত্রে শুধু বিজোড়, আর অন্য সব অবস্থায় এরা জোড় হচ্ছে। যদি দুটো জোড় ফাংশন যোগ আকারে থাকে, দুটো জোড় ফাংশনের যোগফল জোড় ফাংশন, আর দুটো বিজোড় ফাংশনের যোগফল কি হতে পারে? জোড়। বিজোড় ফাংশনের যোগফল জোড় হয় কেমন? জোর 3 আর 3 যোগ করলে 6 বিজোড় বিজোড়। এই 3 আর 3 যোগে গেছে কেন? এই পাগলামির কোনো শেষ নাই। fx ইকুয়াল টু x প্লাস এক্স কিউব, এই ফাংশন f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স প্লাস এক্স কিউব মাইনাস এফ এক্স। মাইনাস কি আউট হয়? মাইনাস আউট হয়েছে গুণে। এতটুকু বুদ্ধি মাথায় নাই? দুইটা মাইনাস বিয়োগ করে থাকলে আউট হয় কেমনি? তা কি হয়েছে? ঘটনা কি হয়েছে? দুটো বিজোড় ফাংশনের যোগফল সর্বদা বিজোড় ফাংশন। দুটো বিজোড় ফাংশনের যোগফল বিজোড় ফাংশন। দুটি বিজোড় জোড় ফাংশনের যোগফল জোড় ফাংশন। কিন্তু গুণের ক্ষেত্রে বিজোড় বিজোড়ে জোড় হয়, আর জোড় বিজোড়ে বিজোড় হয়, আর জোড় আর জোড় মিলে জোড় হয়। আর কি বলবো? আর কিছু বলার নাই। তাহলে এই বিষয় কি বুঝেছি? এখন এই যে কনসেপ্ট প্রয়োগ করছে, পড়াইছি, ওই জায়গায় প্রয়োগ করো। প্রথম যে ইন্টিগ্রেশন ভিতরে আছে একটা বিজোড় একটা জোড়, ওটা বিজোড় ফাংশন, ওটা ইন্টিগ্রেশন 0। ইন্টিগ্রেশন কী হবে? আর পরেরটা দুইটাই জোড় ফাংশন। ফাংশনটা জোড় ফাংশন, সীমা অর্ধেক করে দিছি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন তো করতে হবে। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে যেহেতু ফাংশন দুটো ফাংশন যদি থাকে তাহলে আমাদের ইউবি নিয়ম, আর ইউবির জন্য সূত্র হলো লিয়েট। হ্যাঁ, লিয়েটের জন্য ইউ কোনটা হবে? ইউ হবে এক্স স্কোয়ার। ইউ হবে কি? এক্স স্কোয়ার, অ্যালজেব্রিক ফাংশন এ লিয়েট। আর টি হলো ত্রিকোণিক ফাংশন। তা টি আছে তো সিরিয়ালে পরে, তাহলে দিস ইজ এ ক্যাটাগরির ফাংশন, আর এইটা হলো টি ক্যাটাগরির ফাংশন। আর সূত্র হলো লিয়েট। এই অক্ষরের সিরিয়ালে এই শব্দে যে অক্ষর সিরিয়ালে আগে সেইটা হবে ইউ, আর যেটা পরে সেটা ভি। তাহলে দিস ইজ ইউ আর দিস ইজ ভি। তাহলে আমাদের এইটা হলো ইউ, এইটা হলো ভি। বুঝে আসছে কথা? আচ্ছা, এখন আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, আবার এক্স কিউব থাকতে পারে, এক্স স্কোয়ার 4 থাকতে পারে। এই পাওয়ার যত বেশি হবে ইন্টিগ্রেশন তত বড় হবে, কারণ বারবার ইউ বি দিতে হবে। এবার একবার ইউ দিয়ে এবার ডেরিভেটিভ 2x হয়, একবার ইউ দিলে 2x আসবে, পরে আর একবার ইউ দিতে হবে, মানে দুইবার ইউ বি প্রয়োগ করতে হবে। পাওয়ার 3 থাকলে কয়বার? 3বার ইউ বি প্রয়োগ করলে 5-6 লাইন হয়ে যাবে ইন্টিগ্রেশন। বুঝে আসে কথা? তাহলে পাওয়ার যত বড় তত, কারণ ইউবি বারবার দিতে হবে। এখন আমাদের এই পাওয়ার যত থাকুক, পাওয়ার 100 থাকুক, 100 থাকলে 100 বার ইউবি দিতে হবে। আমরা এইটা এক লাইনে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা শিখবো। ইউবি নিয়ম কীভাবে এক লাইনের মাধ্যমে ইউবি প্রয়োগ করা। তাহলে বারবার যখন ইউবি দেওয়া লাগবে, অনেক তো লম্বা হবে। এই প্রশ্নতে এমনিই তো আরও কত কিছু আছে, এই ইন্টিগ্রেশন যদি বিশাল করে ফেলি তাহলে তো আমাদের ফুরাইতে যাবে ইন্টিগ্রেশন, শেষ হয়ে যাবে। তাহলে কী করতে হবে? আমরা ইউবির একটা শর্টকাট পদ্ধতি আছে, এক লাইনের ইউবি। পাওয়ার 100 হইলেও এক লাইনে শেষ হবে, আর পাওয়ার 1000 হইলেও উত্তর এক লাইনে চলে আসে। আমাদের এই বইও ব্যবহার করছে, সেকেন্ডারি অর্ডিনারি ডিফারেনশিয়াল বইতেও ছিল। পড়ছো না তখন? সেটা তোমরা এক লাইনে ইউবি পড়ছো না? না বললে ভালো, তাহলে আবার সুবিধা হলো, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কি বোঝা গেছে? তাহলে কী হবে? বুঝতে সুবিধা। কিছু না জানলে সহজ, কিছু না জানলে
স্যার যা পারো তাতেই বলছে স্যার অনেক কিছু জানে। বুঝো কথাটা? যারা একেবারে কিছুই না জানে, মূর্খ, তারা কি সামান্য শিক্ষিত মানুষ যা বলে তাতেই বলে ও তো মহাজ্ঞানী। আচ্ছা, তাহলে ইউকে বারবার ডিফারেন্সিয়েশন করতে হয়, আর বিকে আগে ইউভি সূত্রটা এখানে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইউভি ইউ dx minus dx u dx now dx, তাই তো? তাহলে প্রথমে ইউ যেভাবে আছে ওইভাবে দিয়ে শুরু হয়ে ভিকে, তারপরে ইউকে প্রত্যেকবার ইউকে ডিফারেন্সিয়েট বিকে ইন্টিগ্রেশন। নিয়ম হলো ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে সিরুয়াল, আর বিকে ইন্টিগ্রেশন করতে হবে। এই সিস্টেমে অগ্রসর হতে হবে। ইউকে ডিফারেন্সিয়েশন আর বিকে ইন্টিগ্রেশন। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এইটা রেজাল্ট জিরো না আসে। কতক্ষণ? যতক্ষণ রেজাল্ট, কারণ এই যে এক্স স্কোয়ার একবার ইন্টিগ্রেশন করলে, একবার ডিফারেন্ট করলে 2x, পরের বারে 2, পরের বারে 0। তবে যে সূত্র আমরা শিখতেছি ইউবির শর্টকাট সূত্র, শর্টকাট সূত্র কিন্তু সবার জন্য প্রযোজ্য না। শর্টকাট সূত্র বিশেষ কিছু ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যে ফাংশনে ইউকে ডেরিভেটিভ করলে 0-তে পৌঁছে যাবে, শুধু সেইখানকে এই শর্টকাট নিয়ম। বুঝতে পারি না মনে হয়? কারণ এই জায়গাতে ই টু দি পাওয়ার এক্স থাকতো, মানে এই জায়গায় যদি মনে করো এই লগ এক্স থাকতো, তাহলে এ তো লগ তো ডেরিভেটিভ করলে কখন 0 হবে? এ কেমন পর্যন্ত শেষ হবে না, এটার জন্য করা যাবে না। কি বুঝাইলাম বলো? যদি এই ফাংশনটার এইখানে এক্সের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, এক্সের পাওয়ার, আর আমাদের এখানে সব প্রশ্ন এইটাই বেরিয়ে, এই যে এফএক্সের ফাংশন দেওয়া আছে ম্যাক্সিমামই কি এই এক্সের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জন্য আমাদের এখানে এই সূত্র ভালো কাজ দেবে। তাহলে এই ইউবি এর শর্টকাট নিয়ম কোথায় খাটবে বলো? যদি ইউকে ডেরিভেটিভ করতে করতে যদি কি বানানো যায়, শূন্য বানানো যায়, এবং কখন? সেটা যখন এক্সের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখনই কেবল এই কমতে কমতে 0 হওয়া সম্ভব, এছাড়া আর কোনো অবস্থায় 0 হবে না। তাহলে আমরা এই জায়গায় যেহেতু এক্স স্কোয়ার আছে, ইউবি এর এক লাইনের সূত্র দিতে হবে। তাহলে সূত্রটা কি? ইউ যেভাবে আছে ওইভাবে থাকবে নাকি? আর যে ভি এর কি হবে? ইন্টিগ্রেশন। তাই কজের ইন্টিগ্রেশন হলো সাইন nx ভাগ n। তাহলে এই প্রথম টার্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি? মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন 2x, আর এই যে ভি এর ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন ভি এর ইন্টিগ্রেশন। তাহলে এই যেটা রেজাল্ট পেয়েছি এইটার ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রত্যেকবারে যে নতুন ভি হবে তার সামনে ইন্টিগ্রেশন করতে হবে। বোঝো না কথাটা? কারণ ইন্টিগ্রেশন দুটো আছে, কারণ এইটা ইন্টিগ্রেশন করে আবার তো ইন্টিগ্রেশন, তাহলে এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তাই নিয়মটা হচ্ছে যত সামনে যাব ইউর শুধু ডিফারেন্সিয়েশন হতে থাকবে, আর এই যে ভি শুধু ইন্টিগ্রেশন হতে থাকবে। কিন্তু প্রত্যেক টার্মে একদম শুরুটা ব্যবহার করা যাবে না, তার আগেরটা ব্যবহার করতে হবে। কারণ এরপরে যখন আবার ইউবি দেবো তখন তো ইউ তো এইটা আমাদের, বোঝো না? কারণ পরের বার যখন আবার ইউবি হবে, একবার ইউবি দেওয়ার পরে পরের ইউ হয়ে যাবে 2x। নিয়মটা কি বলো? যত সামনে যাব ইউকে ডেরিভেটিভ করব, আর বিকে, তবে যেটা নতুন ইউবি হবে তাকে, যেটা নতুন, কারণ একবার ইউবি দিলে তো ইউবি চেঞ্জ হয়ে নতুন হয়ে যাবে না আবার। কারণ একবার দেওয়ার পর তো এই জায়গায় হবে ইন্টিগ্রেশন 2u, তারপরে সাইন nx ভাগ n। এখন পরেরটার জন্য এইটা ইউ আর এইটা ভি। বুঝে আসছে কথা? আচ্ছা, তাহলে আমাদের আর চিহ্নের ব্যবহারটা কী হবে? কী দিয়ে শুরু হবে? প্লাস। এরপরে কি? এরপর আবার প্লাস হয়ে যাবে, কারণ আবার সূত্রে যে মাইনাস দিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে একটা প্লাস
একটা মাইনাস। ইউর শুধু কী হতে থাকবে? ডেরিভেটিভ। আর ভি এর ইন্টিগ্রেশন কতক্ষণ? যতক্ষণ জিরো না হয়, তাই তো নিয়ম হয়ে গেছে। লিখি আমি তাহলে এইটার ইন্টিগ্রেশন করবো, কিন্তু এইটার কত? মাইনাস কজ এন এক্স ভাগ এন স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, আমি তো পারতাম এই মাইনাস মাইনাসে প্লাস বানাই দিতে, তাহলে আর রেজাল্ট কোনদিন হবে না, কারণ পরের বার তো এইটারে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইখানে যে চিহ্ন আসবে ওই চিহ্ন এর সাথে কোনদিন গুণ দেওয়া যাবে না, ওই চিহ্নকে রাখতে হবে, কারণ পরের টার্মে তো ভি হলো এইটা, আর আমি তো এই মাইনাসটা এইখানে নিয়ে যেতাম, তাহলে এই মাইনাস থাকতো। তাহলে এইখানকার যে ইন্টিগ্রেশন করে যে চিহ্ন আসবে ওই চিহ্ন এইখানে রেখে দিতে হবে। আমরাও গুণ করার পরের লাইনে করব। বুঝে আসছে কথা? আচ্ছা, পরের চিহ্ন কি হবে? মাইনাস আর প্লাস, প্লাস প্লাস মাইনাস, এরপরে আবার প্লাস, এরপর ইউ হলো কিন্তু 2x, এইটাই ডেরিভেটিভ করলে 2, আর বি হলো কিন্তু ব্র্যাকেট মধ্যে এইটা কত? মাইনাস সাইন এন এক্স ভাগ এন কিউব। এইখানেই শেষ, কারণ এরপরে এটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তা দেখো, অনেক বড় একটা কাজ আমরা একবারে এক লাইনে করে ফেললাম। অসুবিধা নেই, আরও তো এখানে আরও একটা আছে পরেরটা বিয়ে, সেখানে এই সূত্র দেবো। এরপরে প্রত্যেক অঙ্কেই দেওয়া লাগবে, অর্থাৎ বুঝতে এখন না পারলেও সমস্যা নাই, ও যে কোনো মূল্যে বোঝা যাবেই। মাইনাস পাই থেকে 0 থেকে পাই সেবা। আচ্ছা, এখন আমাদের সাইন কজের একটু ভ্যালুর কিছু সূত্র দিই এখানে লেখো। সাইন এন পাই সর্বদাই 0, তবে এন পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে সাইনের সাথে যদি পাই আসে, যত পাই থাকুক, পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই যা থাকুক, কত রেজাল্ট কি? এই সূত্র ব্যবহার করতে বলতো তো এখানে 100-200 বার, কারণ প্রত্যেক পোস্টের ভিতরেই তো এই সাইন এর এরকমভাবে আসবে কিছু বিষয়। এই যে পাই আছে না, পাই এখানে বসাইলে তো সাইন এন পাই হবে। আচ্ছা, কজ এন পাই এর মান কত? কজ পাই এর মান হলো -1, কজ 2 পাই হলো 1, কজ 3 পাই হলো -1, কজ 4 পাই হলো 1। তাহলে সাইনের মতো কিন্তু কজের আচরণটা না, সাইন আর কজ কিন্তু ভারত পাকিস্তানের মতো চিরশত্রু। তাহলে পাই যদি কজের সাথে আসে, যদি তাহলে 2 রকমের মান আসে, 1 আর -1 এর মধ্যেই থাকতেছে সব। তবে একটু বিষয় আছে, যদি বিজোড় পাই হয় তাহলে -1, আর জোর পাইতে, তাহলে এই সব মানগুলোকে একটা সূত্রের মাধ্যমে যদি আমরা লিখতে চাই, তাহলে আসবে cos n পাই ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n। এখন n এর মান 1 2 3 বসাই, দেখো সব মিলে যাবে। তাহলে এই দুইটা বিষয় কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে সাইন n পাই এর মান সর্বদাই 0, কিন্তু cos n পাই এর মান হয় +1 না হয় -1। আমরা -1 টু দি পাওয়ার n দিলেই সেটা। এখন এই ঘটনা কিন্তু এখানে আমরা প্রয়োগ করব। এই 0 আর লেখা লাগবে না, 2/পাই। এই পাই যদি এখানে বসাই, তাহলে এইটার জন্য এটা 0 হয়ে যাবে। দেখো বিষয় বুঝো কিনা, কেন 0 হবে এদিকে তাকাও। এই পাই এখানে আসলে সাইন n পাই, সুতরাং সে 0 হয়ে যাবে। এইখানে কিন্তু আর 0 হবে না, কারণ এখানে cos n পাই আসবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2π/n², এই x এর জায়গায় আমরা পাই বসিয়ে দিয়েছি। আর যে cos n পাই, এটা -1 টু দি পাওয়ার n। এখন হিসাব নিকেশ করে খাইতে পারো কিনা দেখো। হয়েছে? বুঝে যায়? বুঝে না গেলে আর কালে বেশি লিখতে হবে, আগে সব বসাই দিয়ে এবার ভ্যালু লিখতে হবে। তাহলে আমাদের এই যে cos n পাই এর ভ্যালু এইটা আসছে, আর এই যে x এর কাছে পাই আছে, এই পাই এর জন্য 2π আর নিচে n², এটা কিন্তু 0 হয়ে যাবে। +0 না -0? এই যে প্লাসে মাইনাসে -0, না হলে এটার সাথে কাটা যাবে কিভাবে? শুদ্ধভাবে লিখলে -0ই হয়।
আমাদের রেজাল্টে কোনো অসুবিধা নাই, কারণ জিরোর তো কোনো মানিজ্যত নাই। জিরোর প্লাস কি আবার ওর মান তো জিরোই, কি বোঝা গেছে? এবারে আমাদের এই জিরো যদি বসাই, এই এক্স আছে, এই এক্স আছে, জিরো হয়ে যাবে, এই জিরো হয়ে যাবে, আর থাকবে না, কারণ সাইন জিরোর মান জিরো, তাহলে আর কোনো ভ্যালু থাকতেছে না। তাহলে এটা কেটে দিতে পারি আমরা এইভাবে, 4/n² মাইনাস 1/n, তাহলে আমাদের n এর মান বের হয়ে গেছে 4/n² মাইনাস 1/n, 5 কাটা গেছে।